আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের অ্যাডমিশন প্রোগ্রাম পদার্থবিজ্ঞান প্রথম পত্রের আজকের ক্লাসটিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি সৈয়দ আল নাহিয়ান আজকে আপনাদের সামনে অধ্যায় 4 নিউটনিয়ান বলবিদ্যার দ্বিতীয় খণ্ডের আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আমরা আমাদের আজকের আলোচনায় যে সকল টপিক কভার করব তা হচ্ছে প্রথমত আমরা দড়ির টান বল বা টেনশন ফোর্স ইন আ রোপ পড়ব, তারপর দেখব কৌণিক গতি বা অ্যাঙ্গুলার মোশন, তারপর আমরা দেখব উলম্ব তলে বস্তুর ঘূর্ণন আর রোটেশন অফ অবজেক্টস অন ভার্টিক্যাল প্লেন, তারপর থাকছে জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ, মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যান্ড রেডিয়াস অফ জাইরেশন, তারপর থাকছে ব্যাংকিং কোণ বা ব্যাংকিং অ্যাঙ্গেল এবং ফাইনালি আমরা সংঘর্ষ দিয়ে আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। তো চলুন আজকে আর দেরি না করে আমরা আলোচনায় চলে যাই। আমরা প্রথমেই দেখছি দড়ির টান বল সংক্রান্ত সমস্যার একটা প্রবলেম আমরা সলভ করব। প্রবলেমে বলা হচ্ছে 12 কিলোগ্রাম এবং 24 কিলোগ্রাম ভরের দুটি বস্তুকে কপিকলের দুপাশ দিয়ে কপিকলের উপর দিয়ে দুপাশে সুতার সাহায্যে ঝুলিয়ে দিলে সুতার টান কত হবে জানতে চাওয়া হয়েছে আমাদের কাছে, তাই না? তো আমরা অ্যাজ উই সেইড যে যখনই কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব আগে আমরা চিত্রকে বোঝার চেষ্টা করব যে প্রবলেমের উপাদানগুলো কিভাবে আচরণ করছে। তো ধরে নিচ্ছি এই হচ্ছে একটা কপিকলের উপর দেয়া একটা সুতা আছে এরকম, ঠিক আছে? তো এই সুতার সাহায্যে আমরা কি করেছি, একটা প্রান্তে আমরা 12 কেজি ভরের একটা বস্তুকে কানেক্ট করেছি, অপর প্রান্তে আমরা 24 কিলোগ্রাম ভরের একটা বস্তুকে কানেক্ট করেছি। আমরা বুঝতে পারছি দুটার ভর যেহেতু ভিন্ন, তাহলে একটা বস্তু পৃথিবীর দিকে বেশি আকর্ষিত হবে এবং অপর বস্তু আরো একটু কম আকর্ষিত হবে। সুতরাং আমরা যদি ধরে নেই এবার যে সুতার টানটি কাজ করছে উপরের দিকে আমাদের এই ক্ষেত্রে, তাহলে আমরা এবার দেখব 12 কেজি ভরের জন্য প্রথমে ইকুয়েশন দেখব, সামেশন অফ ফোর্সেস। 12 কেজি ভরের বস্তুটি আমরা বুঝতে পারছি ঊর্ধ্বমুখী ত্বরণে ত্বরিত হবে, সুতরাং লব্ধি বল হবে আমাদের জন্য তার উপর m1 * a ইকুয়ালস টু ঊর্ধ্বমুখী বল সুতার টানটি কাজ করছে মাইনাস বস্তুটির ওজন f1 কাজ করছে। এবং 24 কেজি ভরের বস্তুর জন্য যদি আমরা চিন্তা করি, আমাদের এখানে সুতার টানটি ঊর্ধ্বমুখী হয়ে কাজ করছে, মাইনাস f2 তার ওজন নিম্নমুখী হয়ে কাজ করছে, কিন্তু 24 কেজি ভরের বস্তুটি নিম্নমুখী ত্বরণে ত্বরিত হবে, সুতরাং মাইনাস m2 * a। যদি আমরা এখান থেকে t এর মান বের করতে চাই, f2 এর পাশে গিয়ে ধনাত্মক হয়ে যাবে, মাইনাস m2a হিসেবে থাকবে। এখান থেকে যদি আমরা মান বসিয়ে দেই m2g মাইনাস m2a ইকুয়ালস টু আমরা বলবো m2 কমন নিয়ে g মাইনাস a, ঠিক আছে? এখন যদি এই মানটা আমরা t এর এখানে বসিয়ে দেই বাম পক্ষের এই সমীকরণে, m1a ইকুয়ালস টু আমরা পাচ্ছি m2g মাইনাস m2a, আমি একবারে করে ফেলছি, মাইনাস f1 এর জায়গায় আমরা বলবো m1 * g, ঠিক আছে? সো আমরা যদি এখন এইখানে এই পার্টিকুলার কেসে খেয়াল করে দেখি, এই m2a কে বাম পক্ষে ট্রান্সফার করে নিয়ে আসি, তাহলে m1 মাইনাস m2 আমরা আলটিমেটলি m1 প্লাস m2 বিকজ মাইনাস m2 বাম পক্ষে আসলে প্লাস হয়ে যাবে, a কমন নিয়ে থাকছে, এবং এখান থেকে যদি আমরা হচ্ছে গিয়ে g কমন নেই তাহলে আমরা পাচ্ছি m2 মাইনাস m1, ঠিক আছে? এখান থেকে তাহলে সাধারণ ত্বরণ a এর মান কত আসছে? a এর মান আসছে g ইনটু m2 মাইনাস m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, ঠিক আছে? যদি তাই থাকে, এবার যদি আমরা ক্যালকুলেশনে দ্বিতীয় সমীকরণে আবার এই a এর মান বা সাধারণ ত্বরণের মান বসিয়ে দেই, রিপ্লেস করি, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা সুতার টান t ইকুয়ালস টু পাচ্ছি m2 ইনটু g মাইনাস a এর জায়গায় বসবে g টাইমস m2 মাইনাস m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। যদি এবার আমরা ক্যালকুলেশন করলে আলটিমেটলি t এর ক্ষেত্রে আমরা এরকম একটা সমীকরণ পাওয়া উচিত, 2m1 m2 ইনটু g ডিভাইডেড বাই m1 প্লাস m2। আমাদের এখানে ভরগুলোর মান বলে দিয়েছে, 2m1 ধরেছি আমরা 12 কে, m2 ধরেছি আমরা 24 কে, g এর মান ইউজ করব 9.8 ডিভাইডেড বাই 12 প্লাস 24 ইকুয়ালস টু, ইফ আই এম নট ভেরি রং, 36, তাই না? ক্যালকুলেশন করলে আমাদের জন্য মান আসবে 156. সুতরাং ফাইনালি আমরা ক্যালকুলেশন করে এখানে মান পাচ্ছি, টি এর মান পাচ্ছি কত? 156.8 নিউটনস। তাহলে এটাই আমাদের জন্য সুতার টান। পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি, আমরা এখন কৌণিক গতির ইকুয়েশনগুলো দেখতে পাচ্ছি। এখানে কৌণিক গতি সমীকরণগুলো যদি একবার মাথায় রাখি, আমরা এখান থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে হয়তো বা ইজিয়ার হবে। আমরা এখানে গতিশক্তির ইকুয়েশন, আমরা এখানে কৌণিক ভরবেগের সমীকরণ দেখতে পাচ্ছি, আমরা এখানে জড়তার ভ্রামকের সমীকরণ দেখতে পাচ্ছি, বা কৌণিক ভরবেগের সংরক্ষণের সূত্র দেখতে পাচ্ছি। সো এই ইকুয়েশনগুলো একবার মাথায় রাখলে আই গেস আমাদের জন্য ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলিউশন করা বেশ ইজিয়ার হবে। আমরা যদি এখন একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম অ্যাকচুয়ালি সলভ করি, বলা হচ্ছে একটি বৈদ্যুতিক পাখা 1200 বার মিনিটে ঘুরছে। সুইচ বন্ধ করা
করার 3 মিনিট পর পাখাটি বন্ধ হয়ে গেল, পাখাটির কৌণিক ত্বরণ কত জানতে চাওয়া হয়েছে। এখন আমরা যদি খুব সিম্পলি এই জিনিসটাকে একটু ডিল করার চেষ্টা করি প্রথমে, সেটা হচ্ছে আমাকে কিন্তু টাইম বলে দিয়েছে, টাইম কতটুকু বলে দিয়েছে 3 মিনিট, তার মানে 3 × 60 সেকেন্ডস অর্থাৎ 180 সেকেন্ড সময় লেগেছে। যেহেতু পাখাটি থেমে গেছে তার মানে আমরা বলতে পারি শেষ কৌণিক বেগ ওমেগা ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 0 এবং আদি কৌণিক বেগ ওমেগা নট ইকুয়ালস টু বলা হয়েছে মিনিটে 1200 বার ঘোরে, তার মানে 1200 রেভলিউশন পার মিনিট হচ্ছে গিয়ে তার কৌণিক বেগ। আর প্রতিবার রেভলিউশনে আমাদের এই বস্তুটি কিন্তু টুয়াইস পাই পরিমাণ কৌণিক দূরত্ব অতিক্রম করবে, রেডিয়ান ডিভাইডেড বাই 60 সেকেন্ডস, তাই না? তাহলে এটা আমরা রেডিয়ান পার সেকেন্ডে তাকে আসলে কনভার্ট করে নিলাম। মানটা কত আসবে সেটা আমরা পরে ক্যালকুলেশন করি। আমাদের কাছে যেহেতু বলেছে যে পাখাটির কৌণিক ত্বরণ কত জানতে চাওয়া হয়েছে, আমরা বলবো শেষ কৌণিক বেগ হোল স্কয়ার ইকুয়ালস টু আদি কৌণিক বেগ হোল স্কয়ার প্লাস 2 ইনটু আলফা ইনটু হচ্ছে গিয়ে থিটা। আচ্ছা না, এখানে আমরা যেহেতু থিটা দেয়া নাই, আমরা এই সমীকরণটা দিয়ে কাজ করব না। আমরা বলবো যে শেষ কৌণিক বেগ ইকুয়ালস টু আদি কৌণিক বেগ প্লাস আলফা ইনটু টি। ঠিক আছে, এখান থেকে আমরা শেষ কৌণিক বেগ 0 বলেছি, ওমেগা নট ইকুয়ালস টু তাহলে মাইনাস আলফা ইনটু টি। কৌণিক ত্বরণ অবশ্যই নেগেটিভ আসা উচিত কারণ যেহেতু মন্দন হচ্ছে, সো আলফা ইকুয়ালস টু আমরা বলতে পারি ওমেগা নটের জায়গায় 1200 টাইমস 2 পাই ডিভাইডেড বাই 60 ইনটু 1/60 1/180, আসলে 1/60 না, 1/180 এবং এই পুরো মানটাই নেগেটিভে আসবে। সো এখান থেকে আলফার মান যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে কত দেখা যাক। আলফার মান আসছে 0.698 অথবা 0.7 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার্ড। ঠিক আছে, এটাই আলফার মান। সো এইটুকু হচ্ছে আমাদের প্রথম পার্টের জন্য অ্যান্সার। আই হোপ এতটুকু বুঝতে পেরেছি। পরবর্তীতে বলেছে থেমে যাওয়ার পূর্বে পাখাটি কতবার ঘুরবে। এখন আমরা যদি এই পার্টিকুলার কেসটার জন্য বস্তুটির কৌণিক সরণ বের করতে চাই, থিটা ইকুয়ালস টু আমরা বলবো ওমেগা নট টি প্লাস হাফ অফ আলফা ইনটু টি স্কোয়ার্ড। আমাদের এখানে সবগুলো মান দেওয়া আছে, মানগুলো বসিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা থিটার মান পাচ্ছি। তাহলে আমরা এখান থেকে থিটার মান পাচ্ছি 11.268 রেডিয়ান। তো এতটুকু যদি সে ঘোরে তাহলে তার ঘূর্ণন সংখ্যা n ইকুয়ালস টু আমরা বলতে পারি প্রতিবার ঘুরলে যদি সে টুয়াইস পাই পরিমাণ কৌণিক দূরত্ব অতিক্রম করে তাহলে সে টোটাল থিটা পথ ঘুরে আসলে কতটুকু ঘূর্ণন হবে। সো এখান থেকে আমরা বেসিক্যালি ক্যালকুলেশন করলে মান পাচ্ছি n এর ভ্যালু আসবে অ্যাপ্রক্সিমেটলি 1800 টাইমস। সো এতবার ঘুরবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জন্য সেকেন্ড পার্টের অ্যান্সার। সো আশা করি বুঝতে পারছি আমরা কিভাবে প্রবলেমটা সলভ করব। পরবর্তী প্রবলেমে যদি আমরা যাই, পরবর্তী প্রবলেমে আমাদের কাছে বলা হচ্ছে পৃথিবী 7.3 × 10⁻³ রেডিয়ান পার সেকেন্ড সমকৌণিক বেগে ঘুরছে। যদি একে 1 বছরের মধ্যে থামাতে হয় তাহলে কত স্পর্শকীয় বল লাগবে। তো যদি আমরা এখন এই কোয়েশ্চেনটা সলিউশন করতে যাই, আমরা কিন্তু জানি যে টর্ক ইকুয়ালস টু হচ্ছে I ইনটু আলফা, তাই না? এখন খেয়াল করে দেখি আমরা হচ্ছে গিয়ে টর্কের আরো একটা মান কিন্তু জানি, সেটা হচ্ছে গিয়ে RF বেসিক্যালি টর্কের ভ্যালু অ্যাকচুয়ালি হওয়া উচিত RF সাইন থিটা, কিন্তু যেহেতু স্পর্শকীয় বল বলছে সো আমরা থিটা ইকুয়ালস টু কি বলবো, থিটা ইকুয়ালস টু বলবো 90 ডিগ্রি। সুতরাং টাউ ইকুয়ালস টু দাঁড়াচ্ছে আমাদের জন্য কতটুকু R টাইমস F। যদি তাই হয় এখান থেকে কিন্তু আমরা স্পর্শকীয় বল F ইকুয়ালস টু বলতে পারি টাউ ডিভাইডেড বাই R। সো স্পর্শকীয় বল বের করার জন্য আমাদের টাউ এর মানটা আগে দরকার এবং টাউ এর মান থেকে আসবে I আলফা থেকে। আলফা কিন্তু আমরা এখানে জানি না, যদিও আমরা এখান থেকে পার্টিকুলারলি I এর ভ্যালু আমাদের কাছে বলে দেওয়া আছে পৃথিবীর জড়তার ভ্রামক কত। সুতরাং এখানে আমরা আলফার মান বের করার জন্য প্রথমেই যে কাজটি করব, আমরা কি করতে চাই, পৃথিবীকে থামাতে চাই। তার মানে শেষ বেগ ওমেগা কত 0, আদি বেগ কত ওমেগা নট। আমরা পৃথিবীকে এখন যেই কৌণিক বেগে ঘুরতে দেখছি সেটা হচ্ছে পৃথিবীর বর্তমান কৌণিক বেগ বলছি আমরা তাকে। ঠিক আছে, যদি তাই হয় এবার কিন্তু আমরা আলফা খুব সহজে বের করতে পারি। কিভাবে, যেহেতু আমার এখানে বলা হয়েছে 1 বছরের মধ্যে থামাতে চাই, সুতরাং t ইকুয়ালস টু 365 ডেজ, তাই না? আর যদি 365 ডেজ হয় তাকে যদি আমরা হচ্ছে গিয়ে আলটিমেটলি আর 365 দিনকে আমরা বলতে পারি যদি সেকেন্ডে নেই তাহলে 365 দিন, প্রতিদিনে 24 ঘন্টা, প্রতি ঘন্টায় 60 সেকেন্ড এবং প্রতি সেকেন্ডে 60 মিনিট। সো এখান থেকে যে ক্যালকুলেশনটা আসবে সেটা টি এর ভ্যালু। এখান থেকে আমরা বলতে পারি ওমেগা ইজ ইকুয়ালস টু ওমেগা নট প্লাস আলফা ইনটু টি, তাই তো? এখান থেকে তাহলে আলফা কত দাঁড়াচ্ছে আমরা দেখি।
যেহেতু ওমেগা 0, সুতরাং আমাদের এখানে আলফার মান আসবে মাইনাস ওমেগা নট ডিভাইডেড বাই টি। ওমেগা নটের মান কত আমরা বলে দিয়েছি আমাদের কাছে 7.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, এবং টি এর মান আমাদের 365 ইন্টু 24 ইন্টু 3600, যেই মানটি আসে দেখা যাক কত আসে আসলে আলটিমেটলি। 7.3 এক্সপোনেনশিয়াল মাইনাস 3 ডিভাইডেড বাই 365 times 24 times 3600 gives us the value of alpha is equals to actually 2.3 into 10 to the power minus 10 radian per second squared। এই কৌণিক ত্বরণ যদি প্রয়োগ করি তাহলে তাকে আমরা 1 বছরে থামাতে পারবো। সুতরাং কত বল লাগছে, F equals to টাউ এর ভ্যালু আলটিমেটলি কতটুকু আসবে, টাউ এর ভ্যালু আসবে I আলফা। I বলে দিয়েছে 7.3 times 10 to the power 37 into, আমরা এখানে দেখতে পাচ্ছি আলফা এসেছে 2.3 into 10 to the power minus 10 divided by radius আমরা জানি 6400 কিলোমিটার, তার মানে 6400 into 10 to the power 3 meters। সো এখান থেকে f এর মান কত আসে দেখি আমরা। এখান থেকে ফোর্সের মান আসছে আমাদের 2.64 into 10 to the power 21 নিউটন। যদি এই পরিমাণ স্পর্শকীয় বল আমরা প্রয়োগ করতে পারি তাহলেই কেবলমাত্র আমরা থামাতে পারবো পৃথিবীকে 1 বছর সময়ের মধ্যে। আশা করি আমরা বুঝতে পেরেছি সবাই। তো আশা করি আমরা সলিউশন করতে পারবো ইনশাআল্লাহ। পরবর্তী প্রবলেমে যাই। বলা হচ্ছে তিনটি বস্তু, একটি রিং, একটি নিরেট সিলিন্ডার এবং একটি নিরেট গোলক একই বাঁকা তলের উপর দিয়ে না পিছলিয়ে নিচের দিকে পড়তে থাকে, তার মানে বেসিক্যালি গড়িয়ে গড়িয়ে পড়ছে। তিনটি বস্তুর ব্যাসার্ধ একই বলা হয়েছে, কোনটি সর্বাধিক বেগে ভূমিতে পৌঁছাবে প্রশ্ন করা হয়েছে। তো আমরা আগে যেটা করব, আমরা এই পার্টিকুলার কেসের জন্য তাদের যে হচ্ছে গিয়ে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটাকে আগে ইমাজিন করি। তো ধরে নিচ্ছি এই হচ্ছে গিয়ে একটা আমাদের ভূপৃষ্ঠের সাথে আনত তল, এবং এই আনত তলটি আমরা ধরে নিচ্ছি আরো ভূপৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট h উচ্চতায় আছে, ঠিক আছে, একটা নির্দিষ্ট h উচ্চতায় আছে। সো h উচ্চতা থেকে একটা বস্তু, তিনটা বস্তু পড়বে। প্রথমে বলা হচ্ছে একটা রিং, তারপর বলছি আমরা একটা নিরেট সিলিন্ডার, এবং তারপর বলছি একটা নিরেট গোলক, ঠিক আছে। সো রিং যখন পড়ছে তখন ধরে নিলাম তার বেগ হচ্ছে গিয়ে vr, যখন সিলিন্ডার পড়ছে তার বেগ ধরে নিচ্ছি আমরা vc, যখন গোলক বা স্ফিয়ার পড়ছে তার বেগ ধরে নিচ্ছি আমরা vs, ঠিক আছে। এবং শুরুতে কিন্তু এদের সবারই যে বেগটা আছে সেই বেগটা একদম ইনিশিয়ালি সমান, এবং কত বলা হয়েছে সেটা 0 মিটার পার সেকেন্ড, একদম স্থির অবস্থায় আছে। প্রশ্ন করা হয়েছে কার শেষ বেগ বা ভূমিতে পৌঁছানোর পর বেগ সর্বাধিক আছে। আমরা কিন্তু এতটুকু অ্যাটলিস্ট বুঝতে পারছি এই তিনটা বস্তু কণা যখনই এই উচ্চতায় অবস্থান করছে তখন রিং এর জন্য, সিলিন্ডারের জন্য এবং স্ফিয়ারের জন্য আমাদের শক্তির পরিমাণ একই, তখন সবাই সর্বাধিক বিভব শক্তিতে আছে, mgh mgh mgh, ঠিক আছে। এখন এই তিনটা বস্তুর ভর সম্পর্কে আমাদের কোনো ইনফরমেশন দেয়া নাই, সো আমরা ধরে নিচ্ছি এই তিনজনের ভর হচ্ছে গিয়ে আলটিমেটলি m1 m2 এবং m3, ওকে। এখন আলটিমেটলি আমরা যদি রিং এর জন্য চিন্তা করি তাহলে কি দেখবো, আমরা রিং এর জন্য চিন্তা করলে দেখবো যে তার সমস্ত শক্তি যখন হচ্ছে গিয়ে বিভব শক্তি সর্বোচ্চ উচ্চতায়, রিংটি যখনই তারা বা তিনজন বস্তুই যখনই তারা ভূপৃষ্ঠে এসে পৌঁছাবে তখন কিন্তু তাদের সমস্ত শক্তি আসলে গতি শক্তিতে ট্রান্সফর্ম হবে। এবং আমরা বুঝতে পারছি যেহেতু গড়িয়ে গড়িয়ে পড়ছে, তার এক্ষেত্রে যেহেতু গড়িয়ে গড়িয়ে পড়ছে তার এক্ষেত্রে সমস্ত গতিশক্তি একটা রৈখিক গতিশক্তি হিসেবে থাকবে, এবং অন্যটি থাকবে হচ্ছে গিয়ে তার কৌণিক গতিশক্তি I1 ওমেগা স্কয়ার আকারে থাকবে, ঠিক আছে। সিমিলারলি আমরা বাকি ইকুয়েশনগুলোর জন্য একই একটা ঘটনা দেখতে পাবো, ঠিক আছে। তো যখন রিং তখন সে vr বেগে নামছে, যখন সিলিন্ডার vc বেগে নামছে, এবং যখন সেটা হচ্ছে গিয়ে স্ফিয়ার তখন হচ্ছে গিয়ে m3 vs whole squared plus half of I3 omega 3 whole squared। আমরা এখানে যে কাজটি করব সেটা হচ্ছে I1 I2 এবং I3 তিনটা বস্তুর যে ভিন্ন ভিন্ন জড়তার ভ্রামক আছে সেই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দেই, যেমন I1 কার জন্য হবে, রিং এর জন্য, রিং এর জড়তার ভ্রামক হচ্ছে
আমরা কিন্তু জানি যে যখন একটা রিং এর জন্য কিন্তু mr² হচ্ছে তার জড়তার ভ্রামক, যখন আমরা সিলিন্ডারের জন্য বলছি তখন হাফ অফ mr² জড়তার ভ্রামক, এবং যখন গোলকের জন্য বলছি তখন 2/5 mr² হচ্ছে সেই জড়তার ভ্রামক। ঠিক আছে, সো এই জড়তার ভ্রামকের মানগুলো যদি বসিয়ে দেই এবং ওমেগা 1 ইকুয়ালস টু যদি বলি আমরা রেডিয়াস যেহেতু সবারই এক, r ইজ ইকুয়ালস r ইনটু r ইনটু না অ্যাকচুয়ালি হবে, আমরা জানি v is equals to omega r, সুতরাং আলটিমেটলি ওমেগা ইকুয়ালস টু v ডিভাইডেড বাই r, তার মানে আমরা পাচ্ছি vr ডিভাইডেড বাই r, এবং ওমেগা 2 পাচ্ছি আমরা vc ডিভাইডেড বাই r, ওমেগা 3 ইকুয়ালস টু পাচ্ছি আমরা vs ডিভাইডেড বাই r। এই মানগুলো যদি আমরা এই তিনটা সমীকরণে আলটিমেটলি বসিয়ে দেই তাহলে আমরা কিন্তু vr এর মান, আমরা কিন্তু এখান থেকে vc এর মান এবং আমরা এখান থেকে vs এর মান সহজেই বের করতে পারবো। তো এই ক্যালকুলেশনটা করলে আমরা দেখব রিং এর জন্য আলটিমেটলি ভিআর আসবে জিএইচ, ভিসি আসবে আলটিমেটলি আমাদের জন্য হচ্ছে গিয়ে √4/3 জিএইচ, এবং আলটিমেটলি ভিএস স্ফিয়ার এর জন্য বা গোলকের জন্য আমাদের আসবে √10⁻⁷ GH। ঠিক আছে, এখন এই পার্টিকুলার ভ্যালুগুলো যদি আমরা দেখি আমরা কিন্তু বুঝতে পারছি যে স্ফিয়ারের ভেলোসিটি সবথেকে বেশি আসবে, তার থেকে কম হচ্ছে সিলিন্ডারের ভেলোসিটি, তার থেকে কম হচ্ছে আমার রিং এর ভেলোসিটি। তাহলে আমরা বলতে পারি গোলকটি সবথেকে বেশি বেগে ভূমিতে পৌঁছাবে। সুতরাং কে সবথেকে বেশি বেগে ভূমিতে পৌঁছাচ্ছে? গোলকটি সর্বোচ্চ বেগে ভূমিতে পৌঁছবে। তো আশা করি প্রবলেমটি বুঝতে পেরেছি আমরা। পরবর্তীতে আমরা জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধের টপিকে চলে যাচ্ছি। আমরা সবাই জানি জড়তার ভ্রামক কাকে বলে এবং চক্রগতিগত ব্যাসার্ধ কাকে বলে। কোনো অক্ষ সাপেক্ষে ঘূর্ণনরত কোনো বস্তুর প্রতিটি কণার ভর এবং অক্ষ হতে তাদের প্রত্যেকের লম্ব দূরত্বের বর্গের গুণফলকেই আমরা জড়তার ভ্রামক বলবো, এবং I = আমরা mr² জানি সবাই। চক্রগতির ব্যাসার্ধ সম্পর্কে বলা হয়েছে যদি কোনো দৃঢ় বস্তুর একটি নির্দিষ্ট বিন্দু যেখানে সমস্ত ভর কেন্দ্রীভূত আছে বলে ধরা হয় এবং ঘূর্ণন অক্ষ সাপেক্ষে ওই বিন্দুর জড়তার ভ্রামক সমগ্র বস্তুটি জড়তার ভ্রামকের সমান হয়, তবে অক্ষ হতে ওই বিন্দুর দূরত্বকে চক্রগতির ব্যাসার্ধ বলবো আমরা। জড়তার ভ্রামক সংক্রান্ত আমরা জানি দুটো উপপাদ্য আছে। লম্ব অক্ষ উপপাদ্য সম্পর্কে বলা হয়েছে কোনো পাতলা সমতল পাতের তলে অবস্থিত দুটি পরস্পর লম্ব অক্ষের সাপেক্ষে পাতটির জড়তার ভ্রামক দ্বয়ের সমষ্টি ওই পাতে অবস্থিত দুই অক্ষের ছেদবিন্দুতে অঙ্কিত লম্ব অক্ষ সাপেক্ষে পাতটির জড়তার ভ্রামকের সমান হবে, which is Iz = Ix + Iy। যদি চিত্রটা দেখি আমরা z একটা লম্ব অক্ষ এবং এই লম্ব অক্ষের সাথে আরো দুটো লম্ব অক্ষ আছে, z এর সাথে y অক্ষ লম্ব, z এর সাথে x অক্ষ লম্ব। সুতরাং আমরা যদি x অক্ষ বরাবর এই পার্টিকুলার জড়তার ভ্রামকটা জানি এবং y অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা জানি, তাহলে Ix এবং Iy এর সমষ্টি হবে Iz বা z অক্ষ বরাবর জড়তার ভ্রামক। আর সমান্তরাল অক্ষ উপপাদ্য সম্পর্কে বলা হয়েছে যে কোনো অক্ষের সাপেক্ষে কোনো সমতল পাতলা পাতের জড়তার ভ্রামক পাতটির ভারকেন্দ্রগামী তার সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং পাতের ভর এবং ওই দুই অক্ষের মধ্যবর্তী দূরত্বের বর্গের গুণফল সমষ্টির সমান, অথবা I = Ig + mh², অর্থাৎ I = Ig + mh², যেখানে Ig হচ্ছে তাদের ভারকেন্দ্র মধ্যবর্তী বা ভারকেন্দ্রগামী সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, এবং h হচ্ছে AB এবং CD এর মধ্যবর্তী দূরত্ব, যেটা আমরা দেখতে পাচ্ছি এই চিত্রে। ঠিক আছে, এনিওয়েজ পরবর্তী টপিকে যদি আমরা চলে যাই, আমরা দেখতে পাচ্ছি পরবর্তী স্লাইডে আমরা বেসিক্যালি যে কাজটি করেছি সেটি হচ্ছে যত রকমের জড়তার ভ্রামক হতে পারে যে বিভিন্ন রকম শেপের জন্য, সেগুলো আমরা হচ্ছে কি এখানে ইনপুট দিয়ে রেখেছি। আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন, আপনাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভের জন্য হয়তো একটু হলেও সহায়তা করবে ইনশাআল্লাহ। ঠিক আছে, পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম। বলা হচ্ছে 4, 5 এবং 6 একক ভরের তিনটি স্থানাঙ্ক যথাক্রমে 4, 0, 1, -1, 2, 3, -2, 3 এবং 2, 1, 4 হলে z অক্ষের সাপেক্ষে তাদের জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করতে বলা হয়েছে। সো আমরা কিন্তু চাইলে লম্ব অক্ষ উপপাদ্য ব্যবহার করে খুব সহজে ম্যাথটা প্রবলেম সলভ করতে পারি। আমরা বলতে পারি যে যদি হচ্ছে গিয়ে m1 = 4 হয় তাহলে সেই m1 বস্তুর জন্য আমরা যদি হচ্ছে গিয়ে Iz1 চিন্তা করি, Iz1 = কত? আমরা বলতে পারি m1 ইনটু তাদের যে হচ্ছে গিয়ে x1 স্থানাঙ্ক হোল স্কয়ার প্লাস y1 স্থানাঙ্ক হোল স্কয়ার, এদের দুজনের সমষ্টি। সুতরাং আমরা আমাদের ডেটা থেকে দেখতে পাচ্ছি m1 এর ভ্যালু যদি 4 বসাই, x1 কত? x1 হচ্ছে 4 এবং y1 কত? y1 হচ্ছে আমাদের জন্য 0। ঠিক আছে, সিমিলারলি m2 ভরকে যদি আমরা বলি এটা হচ্ছে 5 কেজির ভর, 5 একক ভর, তার জন্য Iz
টু ইকুয়ালস টু হচ্ছে আমাদের জন্য m2 টাইমস x2 হোল স্কোয়ার প্লাস i2 হোল স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে আমরা আলটিমেটলি iz স্কোয়ার ইকুয়ালস টু বলতে পারি m2 এর জন্য আমাদের 5 এর ইনপুট, x2 হচ্ছে আমাদের জন্য 3 স্কোয়ার প্লাস -2 হোল স্কোয়ার। ঠিক আছে, এবং ফাইনালি আমরা m3 ভরের বস্তুর জন্য বলতে পারি m3 ভরের বস্তু হচ্ছে গিয়ে বেসিক্যালি 6 একক ভর, তার জন্য জড়তার ভ্রামক যদি আমরা iz3 বলি, iz3 ইকুয়ালস টু তারা দাঁড়াচ্ছে m3 ইনটু x3 হোল স্কোয়ার প্লাস y3 হোল স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে আমরা m3 এর ভ্যালু, তো iz3 এর জন্য বলতে পারি আমরা m3 which is আমরা আসলে m3 দরকার নাই, আমরা m3 এর মান বসাই which is 6 টাইমস আমরা বলতে পারি 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার। সো এখান থেকে আমরা iz3 এর ক্যালকুলেশন করে মান বলতে পারি 30, iz2 এর মান বলতে পারি আমরা হচ্ছে গিয়ে আই গেস 65, এবং আলটিমেটলি আমরা এখান থেকে iz1 এর মান বলতে পারি 64। ইয়েস, সো দ্যাটস ইট। এই হচ্ছে গিয়ে আমাদের তিনটা বস্তুর জড়তার ভ্রামক নির্ণয় করা হলো। আই হোপ বুঝতে পারছেন আপনারা প্রবলেমটা কিভাবে সলিউশন করেছি আমরা। পরবর্তী টপিকে যদি যাই, পরবর্তীতে প্রবলেম বলা হচ্ছে একটি 8 কেজি ভরের চাকার চক্রগতি ব্যাসার্ধ দেওয়া আছে 25 সেন্টিমিটার, তার জড়তার ভ্রামক কত জানতে চাওয়া হচ্ছে। আমাদেরকে বলা হয়েছে চাকাটিতে 3 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার কৌণিক ত্বরণ সৃষ্টি করতে কত মানের টর্ক প্রয়োগ করতে হবে, সেই মানটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো আমরা সবাই জানি যে টর্ক ইকুয়ালস টু বেসিক্যালি কত, আই ইনটু আলফা, তাই না? এখানে আমরা হচ্ছে কি আই যদি চিন্তা করি, যেহেতু 8 কেজি ভরের চাকার চক্রগতি ব্যাসার্ধ দেওয়া আছে, আমরা কিন্তু টাউ ইকুয়ালস টু আই এর জায়গায় বলতে পারি এম কে স্কোয়ার্ড, এবং আলফা দেওয়া আছে আমাদের কাছে কতটুকু 3, এম এর ভ্যালু বলা হচ্ছে 8, কে হচ্ছে গিয়ে 25 সেন্টিমিটার মানে 25 মিটার ইনটু 3। ক্যালকুলেশন করলে আমরা মান কত বলছি 8 টাইমস 0.25 হোল স্কোয়ার টাইমস 3 আমাদের জন্য হচ্ছে গিয়ে 1.5। সো আমরা এখানে বলতে পারি 1.5 নিউটন মিটার টর্ক অ্যাপ্লাই করতে হবে। আশা করি বুঝতে পেরেছি আমরা প্রবলেমটা সলিউশন। পরবর্তী টপিকে যদি যাই, আমরা পরবর্তীতে বলছি ব্যাংকিং কোণ নিয়ে। অনুভূমিক রাস্তায় হঠাৎ বাঁক নেওয়ার সময় গাড়ি যাতে ছিটকে গিয়ে দুর্ঘটনায় না পড়ে, সেই জন্য রাস্তার প্রতি বাঁকে বাইরের দিকে ভেতরের দিকে থেকে কিছুটা উঁচু করি আমরা, এটাকেই বলেছি রাস্তার ব্যাংকিং। এবং ব্যাংকিং অ্যাঙ্গেলের জন্য আমরা সবাই জানি tan θ = v²/rg, এটা খুবই কমন একটা ফর্মুলা। তো আমাদের একটা অঙ্ক যদি আমরা সলিউশন করি, বলা হচ্ছে 50 মিটার ব্যাসার্ধের একটি বাঁকে ট্রেন সর্বোচ্চ কত বেগে নিরাপদে চলতে পারবে। রেল লাইনের ভিতর আর বাইরের পাতের উচ্চতার পার্থক্য 0.6 মিটার, বলা হচ্ছে পাতদ্বয়ের ব্যবধান হচ্ছে 1 মিটার। সো আমার কাছে কত বেগে ট্রেন নিরাপদে যেতে পারবে সেই কোয়েশ্চেনটা করা হয়েছে। তো আমরা যদি এখন এই প্রবলেমটা সলিউশন করার চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাবো, আগে চিত্রটা যদি আঁকি, আমরা বুঝতে পারছি যে যদি এই পাশে একটা বাইরের ভেতরের পাত হয়, এই পাশে বাইরের পাত হয়, এবং এই দুটো পাতের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এইটুকু হচ্ছে আমাদের জন্য 1 মিটার। ঠিক আছে, এটুকু কিন্তু আমার কাছে বলে দিয়েছে। এবং এই যে উচ্চতা এইচ, এই উচ্চতা এইচও আমার কাছে বলা আছে। এইচ কত? এইচ হচ্ছে কি আমাদের জন্য 0.6 মিটার। তো এই কোণটা কতটুকু? এই কোণটা হচ্ছে আমাদের জন্য থিটা, যেটা আমরা বলবো ব্যাংকিং কোণ, তাই না? তো যদি হচ্ছে গিয়ে আমরা এখান থেকে ব্যাংকিং কোণ বের করতে চাই, থিটা ইকুয়ালস টু আমরা বলবো সাইন ইনভার্স, কারণ আমরা এখানে হচ্ছে গিয়ে ভূমি অতিভুজ এবং লম্ব দেখতে পাচ্ছি। সাইন ইনভার্স চিন্তা করলে 0.6 ডিভাইডেড বাই 1 মান কত আসে আমরা দেখি এখান থেকে। থিটার মান আসছে, আমাদের ব্যাংকিং অ্যাঙ্গেলের মান আসছে 36.87 ডিগ্রিজ। সো আমরা যদি এখন ব্যাংকিং অ্যাঙ্গেলের জন্য চিন্তা করি, আমরা বলতে পারি tan θ is equals to v square divided by r times g, তাই তো? সেখান থেকে আমরা v is equals to root over rg times tan θ বলতে পারি। আর বলা আছে আমাদের কাছে কত, 50 মিটার ব্যাসার্ধের একটা বাঁক, তো 50 times 9.81 times tan 36.87, যেই মানটি আসে আমাদের জন্য ভেলোসিটি আসছে 19.17 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এত বেগে আমাদের ট্রেনটি নিরাপদে বাঁক নিতে পারবে। এনিওয়েজ, পরবর্তী প্রবলেমে যদি যাই, বলা হচ্ছে রেল লাইনের বাঁকের ব্যাসার্ধ
250 মিটার এবং রেল লাইনের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 মিটার। ঘন্টায় 50 কিলোমিটার বেগে চলন্ত গাড়ির ক্ষেত্রে বা রেলগাড়ির ক্ষেত্রে অবভিয়াসলি এটা প্রয়োজনীয় ব্যাংকিং এর জন্য লাইনের বাইরের পাতকে ভেতরের পাত অপেক্ষা কতটুকু উঁচু করতে হবে। সো বেসিক্যালি খেয়াল করে দেখি এটা কিন্তু আমাদের একদম ঠিকই আগের মতো একটা প্রবলেম, আগের যে মাত্র প্রবলেমটা সলিউশন করে আসলাম সেখানে আমরা যদি বলি যে এই পাতদ্বয়ের দূরত্ব মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 মিটার এবং এই উচ্চতা হচ্ছে h আমাদের কাছে বের করতে হবে। সো আমরা কিন্তু বলতে পারি given that this theta is equals to tan theta is equals to v square divided by rg. So v square যেহেতু ঘন্টায় v কত, এখানে বেগ বলা হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। যদি এটাকে আমরা হচ্ছে মিটার পার সেকেন্ডে কনভার্ট করি তাহলে 50 আমরা পাচ্ছি 13.8 বা 13.9 বা 14 মিটার পার সেকেন্ড অ্যাপ্রক্সিমেটলি। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি 14 স্কয়ার ডিভাইডেড বাই 250 মিটার টাইমস 9.81। আমরা থিটার ভ্যালু পাচ্ছি 0.08। ঠিক আছে, যদি থিটার ভ্যালু 0.08 হয় আমরা কিন্তু বলতে পারি sin থিটা ইকুয়ালস টু tan থিটা। ঠিক আছে, থিটা খুবই ক্ষুদ্রাতি হলে কথাটা বলা যায়। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি sin থিটা ইকুয়ালস টু tan থিটা ইজ ইকুয়ালস টু থিটা। সো আমরা বলবো এখানে sin থিটা এই ত্রিভুজের জন্য, ত্রিভুজ ABC এর জন্য আমরা যদি sin থিটা অ্যাপ্লাই করি দেখতে পাচ্ছি আমরা বলবো h ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের জন্য কতটুকু, থিটা ইকুয়ালস টু 0.08। সুতরাং 0.08 মিটার আমরা যদি উঁচু করি বাইরের পাত থেকে ভেতরের পাত অপেক্ষা, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই রেল লাইনে গাড়িটি সাবধানে বা সেফলি চলাচল করতে পারবে। এবার আমরা সংঘর্ষ নিয়ে কথাবার্তা বলবো। সংঘর্ষ সম্পর্কে আমরা জানি স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে। যখন গতিশক্তি এবং ভরবেগ উভয়ই সংরক্ষিত থাকে সেরকম সংঘর্ষকে আমরা বলি স্থিতিস্থাপক সংঘর্ষ, এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ বলা হয় যে সকল সংঘর্ষে শুধুমাত্র ভরবেগ সংরক্ষিত থাকে। এখন ইলাস্টিক কলিশনের জন্য বা স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য আমরা যেহেতু বলছি ভরবেগ সংরক্ষিত আছে, তার মানে যদি দুটি বস্তু সংঘর্ষ হয় তাহলে m1 u1 প্লাস m2 u2 সংঘর্ষের আদি ভরবেগ ইকুয়ালস টু হবে m2 v2 প্লাস m1 v1, তাই না? সংঘর্ষের শেষ ভরবেগের সমষ্টির সমান। এবং যেহেতু এখানে পাশাপাশি আমাদের গতিশক্তিও সংরক্ষিত আছে, তার মানে m1 u1 হোল স্কয়ার প্লাস হাফ অফ m2 u2 হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু হাফ অফ m1 v1 হোল স্কয়ার প্লাস হাফ অফ m2 v2 হোল স্কয়ার, অর্থাৎ আদি এবং শেষ গতিশক্তিও সংরক্ষিত থাকছে। যদি আমরা স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য দুটো সমীকরণ পেয়ে থাকি তাহলে কিন্তু আমরা খুবই সহজে সংঘর্ষের পরবর্তীতে তাদের সর্বশেষ বেগ কত সেটা বের করতে পারবো। এখানে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমের কথা বলা হচ্ছে যে m ভরের গতিশীল কোনো একটি বস্তুকণা 2 মিটার ভরের একটি স্থির বস্তুর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। আমাকে দেখাতে বলা হয়েছে যে সংঘর্ষের পর সংঘর্ষকারী কণা আদি গতিশক্তির 8/9 অংশ হারায়। তো আমরা যদি প্রবলেমটি সলিউশনের জন্য দেখি, আমাদের কাছে যদি বলা হচ্ছে m ভরের গতিশীল কণা 2m ভরের একটি স্থির কণার সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছে, সংঘর্ষের পর আমাদের সংঘর্ষকারী কণার আদিবেগ যদি ধরে নেই আমরা u1, ঠিক আছে, সংঘর্ষকারী কণা যেটা তার ভর ধরে নিচ্ছি আমরা m1 ইকুয়ালস টু m, এবং তার যে হচ্ছে গিয়ে আমাদের যেটি স্থির কণা ছিল তার m2 হচ্ছে টুয়াইস m। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি তার আদিবেগ হচ্ছে u1 এবং প্রশ্ন মতে আমরা বলতে পারি u2 হচ্ছে কত, 0। তাহলে সংঘর্ষের পরবর্তীতে v1 শেষ বেগ, কার শেষ বেগ, সংঘর্ষকারী কণার শেষ বেগ। আমরা কিন্তু একটু আগের স্লাইডের অনুযায়ী বলতে পারি m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইনটু কত, u1 প্লাস 2m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, ঠিক আছে, ইনটু u2 আমরা কথা বলতে পারি। এখন আমরা যদি সমীকরণে এই ভ্যালুগুলো ইনপুট দেই তাহলে কিন্তু আমরা খুব সহজে বলতে পারি যে v1 ইকুয়ালস টু হচ্ছে গিয়ে বেসিক্যালি ক্যালকুলেশন করলে পাওয়া যাবে মাইনাস u1 ডিভাইডেড বাই 3। এখন সংঘর্ষকারী কণার সংঘর্ষের কারণে গতিশক্তির পরিবর্তন কত, আমরা বলতে পারি ডেল্টা k1 ইকুয়ালস টু হচ্ছে হাফ অফ m1 u1 স্কয়ার্ড, অর্থাৎ সংঘর্ষকারী কণার আদি গতিশক্তি মাইনাস সংঘর্ষকারী কণার শেষ গতিশক্তি। এই পার্থক্যের মানটা যদি আমরা বের করতে পারি আমরা বলতে পারি হাফ অফ m1 u1 হোল স্কয়ার ঠিক রেখে হাফ অফ m1 u1 বাই 3 হোল স্কয়ার, ঠিক আছে, মাইনাস তো আছে এখানে। আমরা যদি এখন এই বিয়োগটা করি তাহলে আমরা বুঝতেই পারছি এখানে কতটুকু আসবে আমাদের জন্য।
বোথ সাইড থেকে আমরা হাফ অফ m1 u1 স্কয়ার কমন নিতে পারি, তাহলে আমার বাম পক্ষে থাকছে 1 আর ডান পক্ষে থাকছে 1/9। সো এখান থেকে আমরা কিন্তু বলতে পারি 8 ডিভাইডেড বাই 9 টাইমস হাফ অফ m1 u1 স্কয়ার্ড। এইটুকুই কি আমার হচ্ছে গিয়ে আমাদের প্রথম সংঘর্ষকারী কণার আদি গতিশক্তি। সুতরাং আমরা বুঝতে পারছি যে আদি গতিশক্তির 8/9 অংশ থাকছে। যদি 8/9 অংশ থাকে ফাইনালি, তাহলে এই গতিশক্তির পরিবর্তনটাই বেসিক্যালি সে হারিয়েছে। ঠিক আছে, তো আমরা কিন্তু প্রমাণ করে ফেলেছি অলরেডি যে 8/9 অংশ হারিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আশা করি প্রবলেমটি বুঝতে পেরেছি আমরা আমাদের পরবর্তী টপিকে যদি মুভ অন করি, আমরা বলছি এখানে আমরা উলম্ব তলে ঘূর্ণন বা রোটেশন অ্যালং ভার্টিক্যাল এক্সিস দেখব। ঠিক আছে, এখন কেন এই টপিকটা একটু ডিফারেন্ট সেটা একটু এখন দেখলেই আপনারা বুঝবেন। খেয়াল করে দেখেন যে ধরে নিচ্ছি একটা ও বিন্দু থেকে কোনো একটা সুতা ঝুলে আছে, সেই সুতার সাথে একটা বস্তু কানেক্টেড আছে। ঠিক আছে, এবং এই বস্তুকে এবার আমরা এই ও কেন্দ্র বরাবর ঘুরিয়ে নিয়ে আসবো। কোন ডিরেকশনে? ধরে নিচ্ছি এরকম অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আমাদের বস্তুটা ঘুরে আসবে। দ্যাটস হোয়াট উই আর সেইং। ঠিক আছে, আচ্ছা, ভেরি গুড। যদি আলটিমেটলি এরকমই হয় যে বস্তুটা এরকম পাথ বরাবর ঘুরে আসবে, তখন কিন্তু খেয়াল করে দেখি বস্তুটার যখন সর্বনিম্ন পজিশন, লেটস সে সেটা 1 নাম্বার পজিশন, তখন তার ওজন কোন দিকে কাজ করছে? খাড়া নিচের দিকে mg কাজ করছে। কিছুক্ষণ পর আমরা যদি ধরে নেই এই বস্তু কণাটাই আমাদের একদম সর্বোচ্চ চূড়ার বিন্দুতে অবস্থান করছে, তখন কিন্তু এই বস্তু কণাটার জন্য ওজন এর ডিরেকশন চেঞ্জ হচ্ছে না। সর্বাধিক উচ্চতাতেও তার ওজন কিন্তু কোন দিকে কাজ করছে? খাড়া নিচের দিকে mg বরাবরই কাজ করছে। কিন্তু আমরা জানি যখন ঘূর্ণনের জন্য কোনো বস্তুকে এরকম ভাবে অতিক্রম করানো হয় গতিপথ, তার জন্য সুতার টান সবসময় কেন্দ্র বরাবর কাজ করবে। সুতার টান অলওয়েজ ঝুলন বিন্দু বরাবর কাজ করবে। সো আমাদের যে 1 নাম্বার এবং 2 নাম্বার সিচুয়েশন আছে, 1 নাম্বার ইকুয়েশনটা যদি আমরা চাই বা 1 নাম্বার পজিশনে এই বস্তু কণার উপর সম্পূর্ণ বলের সমষ্টি সামেশন অফ এফ চিন্তা করি, এই সামেশন অফ এফ ইকুয়ালস টু আমরা কি বলবো? সামেশন অফ এফ ইকুয়ালস টু বলবো আমরা টি মাইনাস এমজি, এবং এই টি মাইনাস এমজি সর্বনিম্ন বিন্দুতে এই বস্তু কণাকে তার জন্য ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান দিবে, যেই কেন্দ্রমুখী বলকে আমরা বলবো হচ্ছে এফসি অর সেন্ট্রিপেটাল ফোর্স। ঠিক আছে, এখন সেন্ট্রিপেটাল ফোর্সের ভ্যালু আমরা সবাই আই গেস জানি হচ্ছে mv স্কয়ার ডিভাইডেড বাই কত? r, তাই তো? যেখানে আর হচ্ছে এই পার্টিকুলার বৃত্তপথের জন্য ব্যাসার্ধ। ওকে, এখন আমরা এখান থেকে বলতে পারি যে যখন বস্তু কণাটা 1 নাম্বার পজিশন আছে, যেহেতু সে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরে আসছে, 1 নাম্বার পজিশনে তার রৈখিক বেগ v হচ্ছে x অক্ষের ডান দিক বরাবর। লেটস সে এটাকে আমরা v0 বললাম, সুতরাং আমরা এটাকে বলতে পারি v0 হোল স্কয়ার। এবং 2 নাম্বার পজিশনের জন্য যদি আমরা সামেশন অফ f2, এটাকে সামেশন অফ f1 বললাম, এটাকে সামেশন অফ f2 বললাম, f2 যদি বলি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সুতার টান যদি t হয়, আমরা বলবো t কিন্তু নিচের দিকে কাজ করছে এবং mg কিন্তু নিচের দিকে কাজ করছে। একটা জিনিস খেয়াল করে দেখেন, যেহেতু দুটো পজিশনে টি এর ডিরেকশন ভিন্ন, আমরা কিন্তু অবশ্যই প্রথমটাকে টি1 বলবো এবং দ্বিতীয়টাকে আমরা টি2 বলবো। 1 নাম্বার পজিশনে সুতার টান টি1, 2 নাম্বার পজিশনে সুতার টান হচ্ছে টি2। সো টি2 কোন দিকে? খাড়া নিচের দিকে কাজ করছে, এবং আমাদের ওজনও কোন দিকে কাজ করছে? খাড়া নিচের দিকে কাজ করছে, তাই না? এইটা হচ্ছে গিয়ে আমাদের জন্য কেন্দ্রমুখী বল। এখানে কেন্দ্রমুখী বলের ডিরেকশন আলটিমেটলি কোন দিকে আমরা যদি দেখি, এখানে কেন্দ্রমুখী বলের ডিরেকশন কিন্তু নিচের দিকে, এবং এই 2 নাম্বার পজিশনে হচ্ছে গিয়ে আমাদের রৈখিক বেগ বা স্পর্শকীয় রৈখিক বেগ v2 বাম দিকে কাজ করছে। ঠিক আছে, সো আমরা বলবো m v2 স্কয়ার ডিভাইডেড বাই r। যদি আমরা 2 নম্বর সমীকরণটাকে -1 দিয়ে গুণ করি, তাহলে t2 প্লাস mg ইকুয়ালস টু আমরা পাচ্ছি কত? m v2 স্কয়ার ডিভাইডেড বাই r। এখন খেয়াল করে দেখি, আমরা স্পষ্টত বুঝতে পারছি যে t1 এবং t2 এর মান একই রকম আসবে না। কেন আসবে না? আমরা যদি দেখি t1 এর ভ্যালু 1 নম্বর সমীকরণ থেকে আমরা t1 এর মান আসলে কত পাই, যদি এটাকে একটু ইনভেস্টিগেট করি, 1 নম্বর সমীকরণ থেকে আলটিমেটলি t1 ইকুয়ালস টু আসছে m v0 স্কয়ার ডিভাইডেড বাই r প্লাস mg, এবং 2 নম্বর সমীকরণ থেকে আমাদের t2 এর মান আসছে m v2 স্কয়ার ডিভাইডেড বাই r মাইনাস mg। আমরা তাহলে দেখে বুঝতে পারছি ভেলোসিটির উপর ডিপেন্ড করে t1 এর টান বেশি, t2 তে টান কম। সো আমরা যদি বলি t1 মাইনাস t2, সেটা হচ্ছে গিয়ে এরকম উলম্ব তলে কোনো বস্তুকে ঘূর্ণনের জন্য সুতার টানের পার্থক্য ডেল্টা টি। সেটা কতটুকু পাচ্ছি যদি খেয়াল করে দেখি, আমরা এখানে mg এবং mg করে কিন্তু প্লাস টুয়াইস mg আমরা আগেই বলতে পারি, এবং যেহেতু t1 মাইনাস t2 m ডিভাইডেড বাই r সবার জন্যই প্রযোজ্য, আমরা এটাকে v0 স্কয়ার ডিভাইডেড বাই v2 স্কয়ার বলতে পারি। ঠিক আছে, এখন আরো একটা জিনিস আমরা যদি একটু খেয়াল করে দেখি ইন দিস পার্টিকুলার কেস, যে 1 নাম্বার থেকে 2 নাম্বার পজিশনে যাওয়ার জন্য আমাদের বস্তু কণাটি উলম্ব অক্ষ বরাবর সোজা উপরের দিকে টুয়াইস r পরিমাণ রৈখিক দূরত্ব অতিক্রম করেছে, কিন্তু বস্তু কণার উপর ওজনের জন্য তার অভিকর্ষ ত্বরণ g নিচের দিকে কাজ করেছে। তার মানে আমরা কিন্তু বলতে পারি শেষ বেগ স্কয়ার্ড ইকুয়ালস টু আদি বেগ স্কয়ার্ড v নট স্কয়ার্ড
-2 ইন্টু জি ইন্টু আর, তাই তো? আমরা এখন 2gr কে যদি বাম পক্ষে ট্রান্সফার করে নিয়ে যাই, 2gr ইকুয়ালস টু আমরা কি বলতে পারি? v0 স্কয়ার্ড মাইনাস v2 স্কয়ার্ড। খেয়াল করে দেখবেন এই v0 স্কয়ার মাইনাস v2 স্কয়ার আমাদের এখানেও আছে। মানটা যদি আমরা বসিয়ে দেই m ডিভাইডেড বাই r টাইমস আমাদের জন্য কত আসতেছে এখানে বলেন তো ভাইয়া? আমাদের জন্য আসতেছে 2 ইন্টু gr, ঠিক আছে? ও আচ্ছা, আমরা এখানে একটা ভুল করেছি। আমরা এখানে সিম্পল একটা ভুল করেছি। সেটা হচ্ছে আমরা বলেছি সরণ হচ্ছে টুয়াইস আর, কিন্তু আমরা এই পার্টিকুলার কেসে টুয়াইস আর বসাই নাই। সো সরণ হচ্ছে টুয়াইস আর। যদি সরণ টুয়াইস আর হয় তাহলে হচ্ছে কি আমরা এখানে কি পাচ্ছি? আমরা এখানে পাবো 4 ইন্টু জি ইন্টু আর। তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 4 ইন্টু জি ইন্টু আর প্লাস 2 mg আগে থেকেই আছে। আর এবং আর কাটাকাটি করে আলটিমেটলি থাকছে এখানে 4 mg, এখানে 2 mg অর্থাৎ 6 mg। আমরা বলতে পারি m ভরের একটা বস্তুকে এরকম একটা নির্দিষ্ট সুতার সাহায্যে যদি উলম্ব তলে আমরা ঘূর্ণনের জন্য ব্যস্ত রাখি, তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ বিন্দু এবং সর্বনিম্ন বিন্দুতে সুতার টানের পার্থক্য ডেল্টা টি হচ্ছে 6 mg। আশা করি বুঝতে পারছি আমরা। এখন আমরা আরো একটা ব্যাপার দেখি যে এই সেম বস্তুকণাটা যদি আমরা আরেকবার হচ্ছে গিয়ে অবজার্ভ করি যে যখন সে সর্বনিম্ন বিন্দুতে আছে তখন তার জন্য আমরা সুতার টানের ইকুয়েশন দেখেছিলাম একটু আগে, T1 is equals to m। এবার ধরলাম সর্বনিম্ন বিন্দুতে তার যে ভেলোসিটি v1 এবং সর্বোচ্চ বিন্দুতে তার ভেলোসিটি ধরে নিচ্ছি আমরা v2। ও কেন্দ্র থেকে এই ডিরেকশন গুলো হচ্ছে গিয়ে তার জন্য সুতার টান অলওয়েজ টি ঝুলন বিন্দু বরাবর, এবং বস্তুর যে ওজন আছে সেই বস্তুর ওজন অলওয়েজ কোন দিকে? খাড়া নিচের দিকে। mg হচ্ছে খাড়া নিচের দিকে। সো আমরা বলতে পারি যখন বস্তুকণাটি আমাদের প্রথম সর্বনিম্ন পজিশনে আছে তখন m v1 স্কয়ার ডিভাইডেড বাই r প্লাস mg সুতার টান, এবং t2 হচ্ছে m v2 স্কয়ার ডিভাইডেড বাই r মাইনাস mg হচ্ছে সুতার টান। যদি আমরা চিন্তা করি যে এমন বেগে বস্তুটিকে ঘোরাতে চাই যেই বেগে ঘোরালে বস্তুটির ওপর আর কখনোই সুতার টান কাজ করবে না, অর্থাৎ সুতায় ঢিল পড়বে না। আমরা যদি বলি সুতায় ঢিল পড়বে না, ঠিক আছে? কখন সুতায় ঢিল পড়বে না? এখন সুতায় ঢিল পড়ার সম্ভাবনা যদি আমরা দেখি 2 নাম্বার পজিশনে কিন্তু দেখতে পাচ্ছি সুতায় ঢিল পড়ার একটা সম্ভাবনা আছে, কারণ সুতাটা এখন যেদিকে টান খাচ্ছে সেই দিকেই কিন্তু ওজন কাজ করছে। সো আমরা কিন্তু 2 নাম্বার পজিশনের জন্য যদি সুতার টান T2 ইকুয়ালস টু 0 বলি, আমরা বলতে পারবো 0 ইজ ইকুয়ালস টু m v2 স্কয়ার ডিভাইডেড বাই r মাইনাস mg। আমরা এখান থেকে v2 এর মান বলতে পারি √rg, তাই না? এখান থেকে আমরা সর্বনিম্ন বিন্দুতে বেগের মান কত সেটাও কিন্তু বের করে ফেলতে পারবো, তাই তো? সর্বনিম্ন বিন্দুতে তাহলে বেগের মান কতটুকু হবে? আমরা বলবো v1 স্কয়ার প্লাস 2g ইন্টু মাইনাস 2r ইজ ইকুয়ালস টু v2 স্কয়ার। কেন? কারণ যখন 1 নাম্বার পজিশন থেকে 2 নাম্বার পজিশনের দিকে আমাদের এই বস্তুকণাটি ঊর্ধ্বমুখী সরণে যাবে, তখন আমরা বলতে পারি যে টুয়াইস আর সরণটা উপরের দিকে কিন্তু অভিকর্ষ সরণটা নিচের দিকে। সো নিচের দিকটাকে যদি আমরা ধনাত্মক ধরে এখানে কাজ করি তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের সরণটা নেগেটিভ, তাই তো? তাহলে আমরা এখান থেকে বলতে পারি আলটিমেটলি যে v1 স্কয়ার্ড মাইনাস v2 স্কয়ার্ড ইকুয়ালস টু কত? 4gr, তাই তো? v2 স্কয়ার্ড মানে কত? v2 স্কয়ার্ড মানে হচ্ছে গিয়ে rg। সো এই মানটাকে যদি বাম পক্ষে আমরা পাঠিয়ে দেই আমরা বুঝতে পারছি v1 এর মান আসবে √5mg, ঠিক আছে? তার মানে যদি সর্বনিম্ন বিন্দুতে আমাদের এই বস্তুকণাটি v1 ইকুয়ালস টু √5mg এবং v2 হচ্ছে গিয়ে √rg হয় সর্বোচ্চ বিন্দুতে, তাহলে কিন্তু কখনোই সুতায় ঢিল পড়বে না। আর সুতায় যদি ঢিল না পড়ে সেক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে এই রিলেটেড সিচুয়েশন গুলোকে সলভ করতে পারবো, ঠিক আছে? এখানে হচ্ছে আমার কি সুতায় ঢিল পড়ছে না, সুতায় ঢিল পড়ছে না। তো আমরা যদি হচ্ছে গিয়ে এখন আমাদের পরবর্তী স্লাইডে মুভ অন করি, আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে একটা কোয়েশ্চেন, 6 মিটার ব্যাসার্ধের একটি দড়ির সাহায্যে 1 বালতি পানিকে যদি উলম্ব তলে ঘোরানো হয় তাহলে সর্বোচ্চ কত গতিবেগের জন্য সর্বোচ্চ বিন্দু থেকে কোনো পানি এসে পড়বে না, ঠিক আছে? এখন আমরা যদি ধরে নেই যে এই হচ্ছে গিয়ে আমাদের সেই বালতির পানির জন্য ঘূর্ণন গতিপথ, পানি পড়ার সম্ভাবনা শুধুমাত্র যখন বালতিটি সর্বোচ্চ বিন্দুতে আছে তখন। তো পানির যে ওজন আছে নিচের দিকে mg কাজ করছে, এবং আমাদের যে রশির টান আছে t, এই রশির টান এবং t এবং আমাদের ওজন mg মিলেই কিন্তু আমরা বলেছি যে এই ক্ষেত্রে রৈখিক বেগ যদি v হয় বা স্পর্শকীয় বেগ যদি v হয়, সেই ক্ষেত্রে আমাদের কেন্দ্রমুখী বলের যোগান দেওয়া হচ্ছে কোন জায়গা থেকে? এই দুটো বলের সমষ্টি আসলে আমাদের কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। এখন আমরা যদি এখান থেকে চিন্তা করি যে সুতার টান একেবারে নগণ্য, t is equals to 0, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু বলতে পারি যে mg equals to
mv স্কয়ার ডিভাইডেড বাই r। m এবং m পরস্পরকে ক্যান্সেল আউট করে আমরা বলতে পারি সর্বোচ্চ বিন্দুতে বেগ v আসতেছে কত rg, তাই তো? v যদি rg হয় √6 times 9.8 gives us the value of the velocity। আমরা দেখতে পাচ্ছি সেই মানটি আসছে আমাদের জন্য 7.66 অথবা 7.7, অর্থাৎ 7.7 মিটার পার সেকেন্ড বেগে যদি আমরা এই 6 মিটার লম্বা বা 6 মিটার ব্যাসার্ধের দড়ির সাহায্যে বালতিকে উলম্ব তলে ঘোরাই, তাহলে সেখান থেকে কোনো পানি সর্বোচ্চ বিন্দুতে আসার পর বের হয়ে আসবে না। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। তো আজকে এই পর্যন্তই আমাদের আয়োজন। সবাইকে অনেক ধন্যবাদ এত কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য এবং এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য। আজকে আমি সৈয়দ আল নাহিয়ান এখানেই সাইন আউট করছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং পরবর্তীতে আমাদের সাথে অন্য কোনো একটি ক্লাসে জয়েন করবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।